25 জুন 2026 লক্ষ্মীপুরের রায়পুরে। সময় তখন সকাল 10টা। একজন মা আর তার 3 মেয়ে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই 4 জনের জীবন শেষ হয়ে গেল। ঘটনার এইটুকু অবধি নিয়ে কারো কোনো বিতর্ক নেই, কিন্তু বিতর্ক শুরু হয় এর পরে। কেন হলো এই হত্যাকাণ্ড তা নিয়ে। একদিকে পুলিশ বলছে এই ঘটনার তদন্ত চলমান, অন্যদিকে ইন্টারনেটে সবাই বলছে তারা সবই জানে এই ঘটনার। কিন্তু সমস্যা হলো একসাথে দুজনের কথাই সত্য হতে পারে না। তাই আজকে আমরা লাইন বাই লাইন মিলিয়ে দেখব কে সত্যি বলছে। রায়পুর পৌরসভার ধানহাটা এলাকা, ডাকাতিয়া নদীর পাশে আমির হোসেন মাস্টারের 5তলা ভবন। সকাল 9টা থেকে 10টার মধ্যে ভবনের নিচতলার এক ফ্ল্যাটে ঢোকে একজন মানুষ। তার হাতে ছিল একটি ধারালো অস্ত্র। ফ্ল্যাটের ভেতরে তখন শাহিনুর বেগম আর তার 3 মেয়ে। হঠাৎ করে ফ্ল্যাটের ভেতর থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়, আর এই চিৎকারের আওয়াজ শুনে ছুটে আসে প্রতিবেশী আফরোজা বেগম। আর তিনি জানালা দিয়ে দেখতে পান ঘরের ভেতরে একজন অচেনা মানুষ। আর তিনি 1 সেকেন্ডে একটি সিদ্ধান্ত নিয়ে নেন, দৌড়ে গিয়ে মেইন দরজা বাইরে থেকে আটকে দেন। আততায়ী তখনও জানে না যে সে আটকা পড়ে গেছে তার নিজের অপরাধের জায়গায়। এরপর স্থানীয়রা জড়ো হয়, দরজা ভাঙে। আর তারা দরজা ভেঙে যা দেখতে পায় তা পুরো এলাকাবাসীর সেই সকালটা বদলে দেয় চিরদিনের মতো। শাহিনুর বেগম আর তার বড় মেয়ে সায়মা ঘটনাস্থলেই মারা যান। আর তার বাকি 2 মেয়ে ইকরা আর শিফাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনা শুধু একটা কেস না, এই ঘটনা পুরো একটা পরিবারের জীবনের গল্প। 2019 সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শাহিনুর বেগমের স্বামী কামাল হোসেন। এরপর থেকেই একা লড়াই শুরু করেন শাহিনুর বেগম। বাড়িওয়ালার হয়ে ভাড়াটিয়াদের থেকে ভাড়া তোলা, সংসার চালানো সবকিছু একাই করতেন শাহিনুর বেগম। বড় মেয়ে সায়মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, মেজো মেয়ে ইকরা এইচএসসি পড়ুয়া, আর ছোট মেয়ে শিফা বয়স মাত্র 9 বছর। আর 16 বছর বয়সী ছেলে শিফাত, যে ঘটনার দিন সকালে কাজে বেরিয়েছিল বলে আজ বেঁচে আছে। আততায়ী ছাদ দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু জনতা তাকে ধরে ফেলে। এরপর যা ঘটে তাকে আর বিচার বলা যায় না, তাকে বলা যায় তাৎক্ষণিক প্রতিশোধ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই জনতার গণপিটুনিতে অন্তর মারাত্মকভাবে আহত হয়। তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথেই মারা যান তিনি। জনতার ছোড়া ইটপাটকেলে 6-7 জন পুলিশ সদস্য আহত হন। আর এখানেই তদন্তে সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে যায়। রায়পুর থানার ওসি শাহিন মিয়া নিজেই স্বীকার করেছেন ঘটনাস্থলের এমন কোনো জীবিত সাক্ষী নেই যিনি পুরো ঘটনাটা নিজ চোখে দেখেছেন। একমাত্র যেই মানুষটাই পুরো সত্যটা জানতেন তাকেও মেরে ফেলা হয়েছে বিচারের আগেই। গণপিটুনি ক্ষোভ মেটায়, কিন্তু সত্য বের করে না, বরং সত্যকে মাটি চাপা দিয়ে দেয়। অন্তর মজুমদার নোয়াখালীর সুবর্ণ উপজেলার কার্তিক মজুমদারের ছেলে। তিনি পেশায় ছিলেন একজন ভ্রাম্যমাণ ফল বিক্রেতা। আর এখানেই আসল টুইস্ট, এই পরিবারের কাছে অন্তর মজুমদার অপরিচিত ছিলেন না। প্রায় 1.5 বছর আগে এই ভবনেরই উপরতলায় অন্তর ভাড়া থাকতেন। মাত্র 6-7 মাস আগেই তিনি বাসা ছেড়ে দেন, কিন্তু তারপর তিনি আবারও ফিরে এলেন, কিন্তু এবার অস্ত্র হাতে। আর প্রশ্নটা এখানেই। প্রাথমিকভাবে পুলিশ ভেবেছিল শাহিনুর বেগম যেহেতু ভাড়াটিয়াদের থেকে ভাড়া আদায় করে আর তার কাছে কিছু স্বর্ণ অলংকারও আছে, হয়তো এই সব কিছুর লোভেই এই হামলা হয়েছে। কিন্তু পুরো বাসা তল্লাশি করে দেখা যায় স্বর্ণালংকার, টাকা সবকিছু অক্ষত অবস্থায় আছে। রায়পুর থানার ওসি নিজেই বলেছেন যেহেতু স্বর্ণালংকার ও টাকা অক্ষত অবস্থায় আছে, তাই এই ঘটনা যে লুটপাটের জন্য ঘটেনি এ বিষয়ে পুলিশ প্রায় নিশ্চিত। তাহলে কি নেওয়া হয়েছিল? শাহিনুর বেগম আর তার মেয়ের মোবাইল। আততায়ী যখন ছাদ দিয়ে পালিয়ে যাচ্ছিল তখন এই 2 বিল্ডিংয়ের সরু ফাঁকে এই মোবাইল দুটি পড়ে থাকতে দেখা যায়। কিন্তু কেন শুধু 2টি মোবাইলই নেওয়া হলো তা এখনও অজানা। কিন্তু এই ঘটনা ঘটার 2 দিনের মধ্যেই একটি বয়ান সবদিকে ছড়িয়ে পড়তে থাকে, বিশেষ করে অনলাইন পোর্টাল ও কিছু ইউটিউব চ্যানেলে। অন্তর সাইমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সাইমার কাছ থেকে রিজেক্টেড হয়ে অন্তর ক্ষুব্ধ হন। এরপর পানির মিস্ত্রির ছদ্মবেশে তিনি ঘরে ঢুকে তার প্রতিশোধ নেন। আর কিছু কন্টেন্ট তো এটাও দাবি করছে এটি একটি সংগঠিত ধর্মভিত্তিক নেটওয়ার্কের পরিকল্পিত মিশন। এটা একটা ভালো গল্প, কিন্তু ভালো গল্প মানেই সত্য না। পুলিশ অন্তর ও নিহত 3 জনের মোবাইলের কল রেকর্ড ও ডিজিটাল তথ্য বিশ্লেষণ করেছে, আর তাদের মধ্যে পূর্বে যে যোগাযোগ হয়েছে এমন কোনো প্রমাণই পাওয়া যায়নি। আর এখানেই সবচেয়ে জোরালো প্রমাণটা আসে পরিবারের একমাত্র জীবিত ব্যক্তি সিফাতের বক্তব্যের মাধ্যমে। সিফাত গণমাধ্যমকে জানায় অন্তরের সাথে তাদের পূর্বের কোনো ঘনিষ্ঠ সম্পর্ক বা বিরোধ ছিল না, শুধুমাত্র প্রতিবেশী হিসেবে একটু একটু কথা হতো। ইভেন অন্তরের নাম শুনে সিফাত প্রথম বিশ্বাসই করতে পারেনি যে অন্তর এই কাজটি করেছে।
যেই ছেলে পরিবারের সাথে থাকতো সেই ছেলেই বলছে যে সম্পর্কের কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এই প্রেমের গল্পটা এলো কোত্থেকে? এটাই মিস ইনফরমেশনের ক্লাসিক প্যাটার্ন। জানা গেছে বা অনেকের মতে এই টাইপের ওয়ার্ডগুলো ব্যবহার করে কোনো একটা বিষয়কে সত্যি প্রমাণ করার চেষ্টা করা, যেই সত্যির আসলে কোনো ভিত্তিই নেই। এই ঘটনায় একটি আকর্ষণীয় থ্রেড আছে। সেটা কোনো প্রেম বা ধর্ম নিয়ে না। স্থানীয় প্রতিবেশী হারুন আর রানীর বক্তব্য অনুযায়ী প্রায় 1.5 বছর আগে অন্তর এই ভবনেরই উপরতলায় ভাড়া থাকত। কিন্তু তিনি একা থাকতেন না, তার সাথে একজন নারীও থাকতেন। আর অন্তর সে সময় নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়েছিল। আর প্রায় ওই নারীর সাথে অন্তরের পারিবারিক অশান্তি হতো। এরপর অন্তরের আসল পরিচয় যখন সবার সামনে আসে, তখন বাড়িওয়ালা তাকে বাসা ছেড়ে দিতে বলেন। আর স্থানীয় বাসিন্দাদের ধারণা অন্তর নিজের সংসার ভাঙার জন্য এই প্রতিবেশীদেরই দায়ী করতেন। আর সেই ক্ষোভ থেকেই হয়তো এই হত্যাকাণ্ড। আর এই ঘটনাও কিন্তু এখন অবধি চূড়ান্ত সত্য না, কারণ পুলিশ এই বিষয়েও তদন্ত করছে। এখন একটু পার্থক্যটা লক্ষ্য করুন। এই তথ্যটা এসেছে নাম প্রকাশিত স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে, আর প্রেমের প্রত্যাখ্যান সেই তথ্যটা এসেছে নাম গোপন রাখা একটা অভিযোগ থেকে। এই দুটোই অনুমান, কিন্তু তাদের মান আলাদা। বাংলাদেশের ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার প্রতি বছরই হাজার হাজার ভুয়া তথ্য শনাক্ত করে থাকে। 2023-24 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে ভুয়া তথ্য ছড়ানোর হার 52% অবধি বেড়েছে। এখন কথা হলো, কেন এইসব গুজব এত বেশি করে ছড়াচ্ছে? কারণ এটা সহজ, উদ্দেশ্য অজানা, তদন্ত চলছে, এই ধরনের বাক্যগুলো কেউ শেয়ার করে না। কিন্তু ধর্মীয় ষড়যন্ত্র, প্রেম প্রত্যাখ্যানের প্রতিশোধ, এই ওয়ার্ডগুলো বেশি লাইক পায়, বেশি শেয়ার পায়। সত্যি বলতে আসল ঘটনা আরও বেশি অস্বস্তিকর, কারণ এই ঘটনায় পরিষ্কার কোনো ভিলেন নেই। একজন মানুষ একটি ফ্ল্যাটে ঢুকে 4 জন মানুষকে হত্যা করল, এত অল্প সময়, এত নিয়ন্ত্রিতভাবে। ইভেন তদন্তকারীরাও এই সম্ভাবনা উড়িয়ে দিতে পারছে না যে এই ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকতে পারে। এজন্যই মামলায় অন্তরের সাথে অজ্ঞাতনামা আসামিও রাখা হয়েছে। পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে। নির্যাতনের আলামত নিশ্চিত করতে রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষা চলছে। জেলা পুলিশ, গোয়েন্দা এবং র্যাবের সমন্বয়ে 5 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে এই রহস্য উন্মোচন। একটা পরিবার শেষ হয়ে গেছে একদিনে, আর এটাই যথেষ্ট ভারী। তাই এর সাথে আরো অন্য কোনো গুজব জড়িয়ে দিয়ে এই ঘটনাকে আরো ভারী করার দরকার নেই। সিফাত এই পরিবারের একমাত্র সদস্য যিনি বেঁচে আছেন আর নতুন করে জীবন গড়ার চেষ্টা করছেন। এখন তার দরকার ন্যায় বিচার, আর আমাদের দরকার ধৈর্য আর দায়িত্বশীলতা। গুজব ভাইরাল হয় সেকেন্ডে, কিন্তু সত্য প্রমাণিত হয় তদন্তে। আর এখন থেকে আমরা না হয় তদন্তের পথটাই বেছে নিলাম। আই হোপ আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে অ্যাওয়্যার, স্টে কিউরিয়াস, টাটা।